আমার মার একটা গোপন ঘর ছিল, যেখানে আমার বাবার আর আমার যাওয়া নিষেধ ছিল। পর্ব 2। আমার ননদের যা বলল, তোমার মা খুব ভালো একজন মানুষ। উনি বলেছেন যে যখন ভগবান চাইবে তখনই আমার বাচ্চা হবে। আজকাল তো এরকমই অবস্থা। 1 মাস যদি বাচ্চা না হয়েছে, তো নানা রকম কথা বলা শুরু করে দেয় লোকেরা। আমিও চিন্তায় পড়ে গেলাম। কেননা বিয়ে হয়েছে আমারও 7 মাস হয়ে গেছে। আর আমার সেই শ্বশুরবাড়ির আত্মীয় আমাকে বলল যে তোমার মা তো তোমার চিকিৎসা করতে পারে, বা তুমি তার থেকে পরামর্শ নিতে পারো। উনি বললেন যে দেরি করো না, তোমার আবার আমার মতো অবস্থা যেন না হয়। কেননা তারপর কিন্তু আর এই বাড়ির লোকেরা তোমাকে আর ক্ষমা করবে না। আমি তো এই বাড়িরই সদস্য, তারপরও আমার পেছনে কত কথা তারা বলতো। আর তুমি তো পরের বাড়ির মেয়ে, তাহলে তোমাকে নিয়ে না জানি তোমার শাশুড়ি কি কি বলবে, কি কি করবে। আমি এরপরে খুব বেশি চিন্তায় পড়ে গেলাম। কেননা এখনো তো দেরি হয়নি এমন কিছু। এখন থেকে আমার শাশুড়ি বেশ কিছু কথা আমাকে বলতে লাগলো। সে বলতে লাগলো, এতক্ষণে তো এই বাড়িতে খুশির খবর চলে আসার কথা, ভগবানই ভালো করুক। ননদে যা তো 4 বছর ধরে চিকিৎসা করালো, কিন্তু কিছুই হলো না। আমার তো মাত্র 7 মাস হয়েছে, দেখা যাক না কি হয়। আমি এদের সবার কথায় আর আচরণে ব্যবহারে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি আমার বর আর শাশুড়িকে না বলে ডাক্তারের কাছে চলে গেলাম আর চেক আপ করলাম। উনি পরীক্ষা করার জন্য বলল, আর বলল যে 2 দিনে তুমি রেজাল্ট জেনে যাবে। আমি বললাম যে টেস্টের রিপোর্ট নিতে আমি আসতে পারবো না, আপনি এক কাজ করবেন, আমাকে ফোনে রিপোর্ট পাঠিয়ে দিবেন। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমাকে নাম্বার দিয়ে যাও আর আমার নাম্বারটা নিয়ে যাও। ডাক্তারটা ভীষণ ভালো ছিল, বুঝে গিয়েছিল যে আমি বারবার লুকিয়ে লুকিয়ে বেরোতে পারবো না। এই 2 দিন আমি যে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি। 2 দিন পরে ডাক্তারের ফোন আসলো আর উনি আমাকে রিপোর্ট বললেন। উনি বললেন আপনার সমস্যা আছে আর আপনি কখনো মা হতে পারবেন না। আমার আপনাকে এটাই বলা যে আপনি কোনো ছোটখাটো চিকিৎসা করিয়ে কোনো ওষুধপত্র খেয়ে নিজের শরীর বা নিজের জীবন নষ্ট করবেন না। তার বদলে আপনি টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারেন। আর টেস্ট টিউব বেবি চিকিৎসা এতটা সহজ না, তাতে অনেক পয়সা লাগে। কিন্তু ডাক্তারের বলার ছিল যে প্রথম প্রথম তুমি এখন যুবতী, আর এখন তোমার বিয়ের প্রথম দিক, এখন তো সবে শুরু, তোমার বর রাজি হয়ে যাবে। পরে তোমার বর এটাই ভাববে যে লাখ টাকা খরচ করে এমন চিকিৎসা করিয়ে যেখানে 40% মাত্র ঠিক হয়, আর যার কোনো গ্যারান্টিও নেই, সেটা করে কি লাভ হবে। এজন্য ছেলেরা লাখ টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে করে নেয় আর প্রত্যেক বছর তারা বাচ্চা জন্ম দেয়। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি সারা রাত কেঁদেছিলাম। বর জিজ্ঞাসা করলে বলে দিলাম যে কিছুই হয়নি, আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম। কেননা আমি কখনো ভাবিনি যে আমার সাথে এরকম হবে। তারপরে একদিন আমার একটা গ্রামের মেয়ে আমার কাছে আসলো। সে বলল যে তোমার মায়ের কাছ থেকে চিকিৎসা করিয়েছিলাম, আজ আমার কাছে 2টি জোড়া বাচ্চা, আর আমি আজকে ভীষণ খুশি। আর সে আমাকে ধন্যবাদ জানালো। সে আমার মায়ের প্রশংসা করতে লাগলো আর বলতে লাগলো ভগবান ওনার হাতে জাদু দিয়ে পাঠিয়েছেন, যা চিকিৎসা করেন সেই ঠিক হয়ে যায়। আমি ওই মহিলার কথায় ভীষণ খুশি হলাম আর যেন মনে মনে শান্তি পেলাম। সে আমাকে বলল 10 বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা হয়নি, তোমার মায়ের কাছে চিকিৎসা করালাম যখন, তখন থেকেই আমার বাচ্চা হওয়া শুরু হলো। তোমার মা, তুমি তো সবকিছুই জানবে। যখন সে আমাকে এই কথাগুলো বলল তখন আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম যে সবকিছু মানেটা কি। সে বলল যে এটাই যে চিকিৎসা কিভাবে হয়। আমি বললাম যে তুমি জানো, কিন্তু আমি তো জানি না। সে বলল ছাড়ো, কথাটা বাদ দাও। আমার মা 1 মাস পর্যন্ত সবার চিকিৎসা করত। আমি ঠিক করেছিলাম যে আমি আমার বরকে এসব বলবো না, না আমার শাশুড়িকে বলবো, কারণ এমনিতেই এরা আমাকে খুব একটা পছন্দ করে না। আমি নিজের মাকেই সবকিছু বলবো, তার থেকেই চিকিৎসা করাবো। এরপরে আমার আর কারোকে বলার কোনো দরকার পড়বে না। আমি মায়ের কাছে চলে গেলাম। মা সকাল সকাল ভীষণ ব্যস্ত ছিল, ওই ঘরে বসেছিল, বাইরে বসেনি। আর আমার ঘরে যাওয়ার অনুমতি ছিল না, বাবা বাড়ি ছিল না। 4 ঘন্টা মা আমাকে অপেক্ষা করালো। আমি ভীষণ রেগে গেলাম। এরপর আমিও তাকে বললাম সমস্যা আছে আমার কিছু। মা জিজ্ঞাসা করলে কি সমস্যা, পয়সার দরকার? আমি বললাম পয়সার দরকার নেই। আর এরপর তাকে বললাম যে আমাকে ডাক্তার কি বলেছে, আর এরপর তাকে রিপোর্ট দেখালাম। ডাক্তার যেটা আমাকে ফোন করে বলেছিল, আমার মা বলল যে হ্যাঁ, রিপোর্টটা এটাই বলছে। এবার কি করা যায়, এটা তো বড় সমস্যা। আমি বললাম কেন, তোমার জন্য তো এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়, তুমি আমার চিকিৎসা করো। মা বলল যে এই ধরনের কথা যদি বলেছ, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি তোমার চিকিৎসা করতে পারবো না, একদম না। মা, এটা তো ব্যাপার,
সেরকমই হয়ে গেল যে তুমি সমস্ত পরিবারকে খাবার দিচ্ছ, আর আমি প্লেট দেখে যখন খাবার খাওয়ার জন্য বললাম তখন আমাকে বলছো যে খাবার খেলে পাপ হয়। আমাকে আমার মা এত বাজেভাবে বকা দিল যেন মনে হলো সে মরে গেলেও আমার চিকিৎসা করবে না। আমি জিজ্ঞাসা করলাম কেন করবে না চিকিৎসা? বাবা এসে গিয়েছিল ওখানে। আমি কান্নাকাটি করছিলাম। বাবাও দেখে নিল যে এতদিন পর মেয়ে ঘরে এসেছে, তার উপরে আবার কান্নাকাটি করছে সেই চিন্তায়। বাবা আমাকে সবসময় অনেক ভালোবাসতো। সে আমাকে বলল যে কেন কাঁদছো তুমি? তখন মা বলল বিনা কারণেও কিছু চাইছে। মা এই কথাটা বাবাকে বলল না যে আমি কখনো মা হতে পারবো না, আর আমি আমার চিকিৎসার জন্য বললাম। কিন্তু মা আমার চিকিৎসা করতে চাইছে না। এক তো ভুল করেছে মা, তার উপরে আবার মিথ্যা কথাও বলছে। বাবা বলল যে কেন চিন্তা করছো, আমি তো আছি, আর যেটা তোমার দরকার আমি তোমাকে এনে দেব। আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। বাবা সেখান থেকে চলে গেল। মা বলল যে যেটাই হচ্ছে সেটা ভগবানের উপর ছেড়ে দাও, আর খবরদার যদি এখানে চিকিৎসার কথা আবার তুমি মুখে বলেছ, আমি তোমার চিকিৎসা কখনোই করব না। আর এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি আমার বাড়িতে চলে এলাম আর ভাবলাম যে আমাকে মা কেন এরকম ভাবে বলল। প্রথমত আমাকে তো মা ঘরে যেতে দিত না। যখন আমি আমার বন্ধুকে তার কাছে পাঠিয়েছিলাম তখন মা তাকে ওই ঘরে নিয়ে যায়নি, আর তার চিকিৎসাও করেনি। তখন আমার মায়ের কিছুই যায় আসেনি। আর আজকে যখন আমি বিপদে পড়েছি তখন আমারও চিকিৎসা করতে চাইছে না। কোনো একটা গন্ডগোল তো অবশ্যই আছে। আমার মা মিথ্যা কথা বলতো, মানুষের চিকিৎসা সে করতো না। আর যদি সে মিথ্যা কথাই বলতো তাহলে তার কাছে এত লোক কেন টাকা পয়সা খরচ করে চিকিৎসা করাতে আসতো? কেন আমার বা আমার বন্ধুর চিকিৎসা করতে চাইছে না আমার মা, যখন কিনা সমস্ত দুনিয়ার সে চিকিৎসা করছে? এবার আমার শেষ আশা আমার মায়ের চাকরানি ছিল। সেও আমাকে যাবার সময় দেখে নিয়েছিল। পরের দিন আমাকে ফোন করলো, জিজ্ঞাসা করলো তোমার কি সমস্যা হয়েছিল, তুমি কেন কাঁদছিলে? সে আমাকে মায়ের মতো করে লালন পালন করেছিল ছোট থেকে। আমার খেয়াল রাখতো। মা তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকতো। আমি তাকে সবকিছু বলে দিলাম। আমি তার ঘরে গেলাম। আমি বললাম আমাকে সাহায্য করো। সে বলল যে আমি তোকে সাহায্য করব না, কারণ এই কাজটা আমার ভুল মনে হয়। আমি বললাম যে তার মানে? সে বলল যে তার মানে আমি তোমাকে বলবো না। তার পরের দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে চলে গেল। সে মা জিজ্ঞাসা করলো তুমি মুখ বেঁধে এসেছো কেন? তখন সে মিথ্যা কথা বলল যে তার মুখ জ্বলে গেছে, এই জন্য সে মুখ চাপা দিয়ে এসেছে। অদ্ভুত একটা দাগ হয়ে গেছে, আর মুখে ওষুধও লাগিয়েছে। মা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। এরপর সে আর দ্বিতীয়বার এই কথা জিজ্ঞাসা করেনি। আমাকে চাকরানি বলল কাল তুমি মুখ বেঁধে চাপা দিয়ে যাবে। আমি মুখ চাপা দেওয়ার কারণে প্রথমে বলে দিয়েছি, এই জন্য তোমাকে সে কিছু জিজ্ঞাসা করবে না। আমি বললাম যে আমার খুব ভয় লাগছে, কিন্তু সে আমাকে সবকিছু বলল। তোমাকে এটা করতেই হবে, আর তোমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিও। কাল এমনিতেও সেরকম কাজ কিছু নেই, একটাই রুগী আছে, তার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তুমি নিজেই সব জানতে পেরে যাবে সোনা। তুমি সবকিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমার মা যখন সবকিছু জানতে পেরে যাবে তাকে বলে দিও যে আমি চিরজীবনের জন্য এই কাজ ছেড়ে চলে যাচ্ছি, আর আমার এই কাজ করার কোনো প্রয়োজন এখন আর নেই। এই কাজে অনেক পয়সা রোজগার করা যায়, কিন্তু অনেক সমস্যাও হয়। আমি মুখ বেঁধে চাপা দিয়ে পরের দিন চলে গেলাম। মা কোনো কথা জিজ্ঞাসা করলো না। ঘরটাকে ভেতর থেকে দেখলাম। পুরো অপারেশন থিয়েটারের মতো পরিবেশ ছিল। বড় বড় মেশিন পড়েছিল। যখন কিনা বাবা বলেছিল যে একটা বিছানা আর কয়েকটা আলমারি আছে ওখানে, একটা মহিলা আসলো। সে বলল যে তার আমার সাথে দরকার আছে। মা বলল তুমি ওর রিপোর্টটা দেখে নাও। আমি যখন তার রিপোর্ট পড়লাম তখন ওই একটা কথাই লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না। আর তাকেও বলা হয়েছিল যে সে যেন টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। ওই সমস্ত কথাই লেখা ছিল। তাহলে কি মা এই সমস্ত কাজ করত? কিন্তু কিভাবে করে মা? মা তো ডাক্তার না। মা সেই মহিলাকে জিজ্ঞাসা করলো তুমি কি নিজের ইচ্ছায় সমস্ত করতে চাও? সে বলল আমি আর ঘরে কারোর টিটকারি শুনতে পারবো না, কারোর অপমান শুনতে পারবো না। আমি জানি যে এই বাচ্চাটা আমার বরের নয়, অন্য কোনো লোকের। কারণ আমি যখন মা হয়ে যাব, যখন বাচ্চা হয়ে যাবে, সবাই এটাই ভাববে যে এটা আমার বরের বাচ্চা। আমি যে বাজা এটা আমাকে শুনতে হবে না। আমি এটা শুনে শুনে একদম পাগল হয়ে গেছি। আমি নিজের মুখে হাত চাপা দিলাম ভয়ে। এর মানে মা টেস্ট টিউব বেবির কাজ করে। তার মানে এই চিকিৎসা চলতে এতদিন ধরে। ওই বাচ্চাগুলো তাদের বরের নয়, অন্য কোনো লোকের। এই জন্যই মা এত বড় বড় দামি দামি মেশিন আনিয়েছিল। আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো মহিলারা নিজেরা এই কাজের জন্য রাজিও হয়ে যেত। এই গ্রামটা একটা ছোট গ্রাম। এখানকার গ্রামের লোকেদের মধ্যে এত বুদ্ধি কোথায়? এর জন্যই তারা রাজি হয়ে যায়। অথবা বাজা এই কথাটা শোনার ভয়ে, বা যে মহিলারা বাজা এর জন্য তাদের উপর যে অত্যাচার করা হয়, যে কথা শোনানো হয়, তাই তারা এই কাজ করতে রাজি হয়ে যায়।
তখন সেই মহিলা চলে গেল। আমি নিজের মুখ খুললাম আর আমার মা চমকে উঠলো আর বিরক্ত হয়ে গেল, রেগে গেল। এই জন্যই আমার মা আমার চিকিৎসা করতে চাইছিল না, কেননা সে চাইতো না যে আমি আমার বরের ছাড়া অন্য কারো বাচ্চাকে জন্ম দিই, যাকে আমি জানি না পর্যন্ত। মা যেটা করছিল সেটা ভুল ছিল। আমি তাকে অনেক কথা শোনালাম। আমি বললাম, তুমি অনেক ভুল করছো, তুমি মানুষকে ঠকাচ্ছ, তারা সারা জীবন ঠকেই থাকছে। মা বলল, আমি যেটা করছি এটাকে ভুল ভেবো না, কেননা এরা বাচ্চা, আর এই বাচ্চাগুলোর এই দুনিয়ায় আসার অধিকার আছে। আমি যদি ভুল কাজ দিয়ে কোনো মহিলার জীবনে খুশি আনছি, লোকেরা তাকে বাজা বলা বন্ধ করে দিচ্ছে, এর থেকে ভালো কথা আর কি হতে পারে? সাধারণ মানুষ আজও টেস্ট টিউব বেবির বিরুদ্ধে, কেননা তারা ভাবে যে এটা পরের পরের বাচ্চা। হ্যাঁ, এটা পরের বাচ্চা, কিন্তু আমি মহিলাদের বলে দিই সবটা। আমার কাছে আর কোনো রাস্তা থাকে না। আমি বলে দেই যে আমি তার পেটে যে বাচ্চা জন্ম দিতে চলেছি সেটা তার বরের নয়, বরং অন্য কারোর বাচ্চা, অন্য কারোর ছোট প্রাণ। আমি মহিলাদের বলে দেই যে আমার কাছে আর কোনো রাস্তা নেই, তারা এই দুনিয়ায় আসতে চায়। আর এই কাজগুলো আমি মহিলাদের থেকে লুকিয়ে করি না, এরা আমার সাথে যোগাযোগ করে, সেজন্যই তো তারা এত টাকা পয়সা দিয়ে যায়। আর আমি এই সমস্ত তোমার সাথে করতে পারবো না। আমি নিজের মাকে বললাম, আমি জানি না তুমি ঠিক করছো না ভুল করছো, কিন্তু তোমার চাকরানি আমাকে দিয়ে তোমার কাছে এই কথাটা বলে পাঠিয়েছে যে সে তোমার সাথে আর এই কাজ করবে না, চিরজীবনের জন্য সেই কাজ থেকে ছেড়ে চলে যাচ্ছে। আমি জানি না মা, ঠিক করছিল না, ভুল করছিলে তুমি। শুধুমাত্র আমি সেখান থেকে ফিরে এসেছিলাম শ্বশুর বাড়ি। আমার অদ্ভুত লাগছিল, সাধারণ মানুষের সামনে মা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজ করছিল। আর কাল যদি কেউ জানতে পারতো তাহলে সে এত রেগে যেত যে সে প্রতিশোধ নিতই। আর তারপর কি করতো মা? কিন্তু মা 1 বছর পর সেই কাজটা ছেড়ে দিয়েছিল। মনে হয় তার চাকরানি চলে যাওয়ার পর একা একা সে সেই কাজ করতে পারছিল না, সেজন্য সেই ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিল। যে কাজ সে ছেড়ে দিয়েছিল আমি এই কথাটা কাউকে বলিনি, এমনকি আমার বাবাকেও বলিনি। আমি আমার বরকে বলে দিয়েছিলাম যে আমি কখনো মা হতে পারবো না। সেটা শুনে সে চুপ করে গিয়েছিল। সে বলল, ঠিক আছে, যা হবে তা দেখা যাবে। এরপর 4 বছর হয়ে গিয়েছিল আমার, এখানে এখনো বাচ্চা হয়নি। কিন্তু আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তা কখনো ফেরত আসে না। ঈশ্বর চাইলে অবশ্যই আমাকে বাচ্চা দিবে। একদিন না একদিন তিনি আমার কথা নিশ্চয়ই শুনবেন। ওনার আশীর্বাদে আমি একদিন ঠিক মা হব। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এতক্ষণ যে এই গল্পটি শুনলেন, এটি একটা আপুর জীবনের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাড়া দিবেন। পরবর্তীতে এরকম ভালো ভালো গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।